আমরা হাজির হয়েছি ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের সব তাজা খবর নিয়ে। শুরু হয়ে গেল তৃতীয় বিশ্বযুদ্ধ। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির পরও হামলা করেছে ইরানের উপর। হতাহতের সংখ্যা বেড়ে ৫৭। ইরানের পাল্টা হামলা করার হুমকি। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরানের কাছে ক্ষমা চেয়েছেন ইরানের কাছে। পাল্টা হামলা না করার জন্য রিকোয়েস্ট করেছেন ডোনাল্ড ট্রাম্প। পারমাণবিক হামলার হুঁশিয়ারি ইরানের। আসসালামু আলাইকুম, স্বাগতম নিউজ 24 সংবাদে। আমি মোহাম্মদ আনিসুর রহমান। আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। পশ্চিম তীরে বোমা তৈরির ল্যাব ধ্বংস করার দাবি ইসরায়েলি ডিফেন্স ফোর্সেসের। আলোচনায় ব্যর্থ হওয়ার পর ইরানকে নৌ অবরোধের হুমকি ট্রাম্পের। নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ। মার্কিন ইসরায়েলি হামলায় ইরানের ১৪৪ স্বাস্থ্যকর্মী হতাহত। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নিউজ 24 সংবাদে। আমি মোহাম্মদ আনিসুর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত পথ। পশ্চিম তীরের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস বা আইডিএফ একটি বড় দাবি সামনে এনেছে, যেখানে তারা জানিয়েছে যে তারা একটি বড়সড় বোমা তৈরির ল্যাবরেটরি বা কারখানা ধ্বংস করতে সক্ষম হয়েছে। মূলত এই অভিযানের মূল লক্ষ্য ছিল ওই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা এবং কোনো বড় ধরনের নাশকতামূলক পরিকল্পনা নস্যাৎ করে দেওয়া। আইডিএফের পক্ষ থেকে জানানো হয়েছে যে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা এই বিশেষ অপারেশনটি পরিচালনা করে এবং সেখানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য, বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম এবং বেশ কিছু উন্নতমানের প্রযুক্তিগত ডিভাইস উদ্ধার করা হয়েছে, যা দিয়ে খুব সহজেই শক্তিশালী ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি তৈরি করা সম্ভব ছিল। এই ঘটনাটি নিয়ে আন্তর্জাতিক মহলে বেশ আলোচনা হচ্ছে, কারণ পশ্চিম তীরের স্থিতিশীলতা বর্তমান বিশ্ব রাজনীতির জন্য খুবই স্পর্শকাতর একটি বিষয়। বিশেষজ্ঞরা মনে করছেন এই ধরনের ল্যাবরেটরি খুঁজে পাওয়া এবং তা ধ্বংস করা ওই এলাকার বর্তমান উত্তপ্ত পরিস্থিতিকে আরও কিছুটা জটিল করে তুলতে পারে। যদিও ইসরায়েলি বাহিনী দাবি করছে এটি তাদের রুটিন ওয়ার্ক এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করার একটি অংশ মাত্র। আপনারা যারা নিয়মিত বিশ্ব সংবাদ অনুসরণ করেন তারা হয়তো লক্ষ্য করেছেন যে গত কয়েক মাসে পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় এমন অনেক ছোট বড় সামরিক অভিযান পরিচালিত হয়েছে। আইডিএফের বিবৃতিতে বলা হয়েছে যে এই ল্যাবরেটরি থেকে প্রাপ্ত তথ্য প্রমাণ বিশ্লেষণ করে তারা আরও কিছু গুরুত্বপূর্ণ যোগসূত্র খুঁজে পেয়েছেন, যা আগামী দিনে ওই এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষায় সহায়ক হবে। তবে স্থানীয় অনেক বাসিন্দা এবং মানবাধিকার সংস্থাগুলো এই ধরনের অভিযানের ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ার কথা উল্লেখ করেছেন। এই পুরো বিষয়টি নিয়ে আসলে দুই ধরনের মতবাদ লক্ষ্য করা যাচ্ছে। এক পক্ষ মনে করছে এটি সন্ত্রাসবাদ দমনে একটি বড় সাফল্য, অন্য পক্ষ মনে করছে এটি সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় বিঘ্ন ঘটাচ্ছে। আপনাদের কি মনে হয়, এই ধরনের অভিযান কি দীর্ঘমেয়াদী শান্তি ফিরিয়ে আনতে সক্ষম? কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও আলোচনার কেন্দ্রে চলে এসেছেন এবং এবার তার নিশানায় রয়েছে ইরান। সাম্প্রতিক এক বক্তব্যে তিনি জানিয়েছেন যে যদি আলোচনার মাধ্যমে ইরানকে তাদের পরমাণু কর্মসূচি বা আঞ্চলিক প্রভাব বিস্তারের কর্মকাণ্ড থেকে বিরত রাখা না যায়, তবে তিনি ইরানের ওপর কঠোর নৌ অবরোধ বা নেভাল ব্লকেড আরোপের চিন্তা করছেন। ট্রাম্পের এই ধরনের হুমকি আসলে নতুন কিছু নয়, কারণ তার আগের মেয়াদেও তিনি ইরানের ওপর সর্বোচ্চ চাপ বা ম্যাক্সিমাম প্রেশার ক্যাম্পেইন নীতি গ্রহণ করেছিলেন। তবে নৌ অবরোধের বিষয়টি আন্তর্জাতিক আইনের প্রেক্ষাপটে অত্যন্ত জটিল এবং এটি বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিশেষ করে পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের একটি বড় অংশের খনিজ তেল সরবরাহ করা হয়। ফলে সেখানে কোনো ধরনের সামরিক বা নৌ অবরোধ শুরু হলে তা বিশ্ব অর্থনীতিকে অস্থির করে তুলতে পারে। ট্রাম্প মনে করেন ইরানের সাথে বর্তমান যে কূটনৈতিক আলোচনা চলছে তা কার্যত ব্যর্থ এবং ইরান এই সময়টিকে ব্যবহার করে তাদের কৌশলগত অবস্থান আরও শক্তিশালী করছে। তিনি যুক্তি দিয়েছেন যে যতক্ষণ না ইরানের আয়ের প্রধান উৎসগুলোর ওপর সরাসরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যাবে, ততক্ষণ পর্যন্ত তারা আলোচনার টেবিলে নমনীয় হবে না। এই নৌ অবরোধের হুমকির ফলে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন করে মেরুকরণ শুরু হতে পারে। সৌদি আরব, সংযুক্ত
আরব আমিরাত এবং অন্যান্য প্রতিবেশী দেশগুলো এই পরিস্থিতিকে কিভাবে দেখছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যারা অর্থনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে আগ্রহী তারা বুঝতে পারবেন যে একটি দেশের নৌপথ বন্ধ করে দেওয়া মানে সেই দেশের আমদানি রপ্তানিকে সম্পূর্ণ স্থবির করে দেওয়া। ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে এখন এক অস্থির সময় পার হচ্ছে এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে দেশজুড়ে বিশাল জনরোষ দেখা দিয়েছে। হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছেন এবং তারা বর্তমান সরকারের পদত্যাগ ও নতুন নির্বাচনের দাবি তুলছেন। এই বিক্ষোভের মূল কারণ হিসেবে সাধারণ মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আবাসন সমস্যা এবং সরকারের কিছু বিতর্কিত আইনি সংস্কারের কথা উল্লেখ করছেন, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ রয়েছে। বিক্ষোভকারীরা বলছেন যে নেতানিয়াহু সরকার জনগণের মৌলিক সমস্যাগুলো সমাধান না করে রাজনৈতিক ক্ষমতা কুক্ষিগত করার দিকে বেশি মনোযোগ দিচ্ছে। তেল আবিব থেকে শুরু করে জেরুজালেম এবং অন্যান্য প্রধান শহরগুলোতে ব্যানার, ফেস্টুন আর স্লোগানে মুখরিত হয়ে উঠেছে রাজপথ। বিশেষ করে তরুণ প্রজন্ম এই বিক্ষোভে ব্যাপক হারে অংশ নিচ্ছে, কারণ তারা মনে করছে বর্তমান নীতিগুলো তাদের ভবিষ্যতের জন্য বড় হুমকি। নিরাপত্তা বাহিনী অনেক জায়গায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস বা জলকামান ব্যবহার করেছে বলে খবর পাওয়া গেছে, যা পরিস্থিতিকে আরও বেশি উত্তপ্ত করে তুলেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি গত কয়েক দশকের মধ্যে ইসরায়েলের অন্যতম বড় গণবিক্ষোভ। নেতানিয়াহু অবশ্য এই বিক্ষোভকে বিরোধীদের চক্রান্ত হিসেবে অভিহিত করেছেন এবং দাবি করেছেন যে তার সরকার দেশের নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাঠের চিত্র বলছে ভিন্ন কথা, কারণ সাধারণ মানুষের পাশাপাশি অনেক সামরিক ও বেসামরিক কর্মকর্তাও সরকারের কিছু সিদ্ধান্তের সাথে দ্বিমত পোষণ করছেন। মধ্যপ্রাচ্যের সংঘাতের ভয়াবহতা এখন মানবিক বিপর্যয়ের রূপ নিচ্ছে এবং সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে যেখানে দাবি করা হয়েছে যে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর হামলায় ইরানের প্রায় ১৪৪ জন স্বাস্থ্যকর্মী হতাহত হয়েছেন। এই খবরটি আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে, কারণ আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী যুদ্ধ চলাকালীন হাসপাতাল, অ্যাম্বুলেন্স এবং চিকিৎসকদের উপর কোনো ধরনের আক্রমণ চালানো নিষিদ্ধ। এই স্বাস্থ্যকর্মীরা মূলত যুদ্ধবিধ্বস্ত এলাকাগুলোতে বা জরুরি পরিস্থিতিতে মানুষের সেবা দেওয়ার কাজে নিয়োজিত ছিলেন। রিপোর্টে বলা হয়েছে যে এই হতাহতের ঘটনার ফলে ওই অঞ্চলের চিকিৎসা ব্যবস্থা মারাত্মকভাবে ভেঙে পড়েছে এবং সাধারণ রোগীরা যথাযথ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। যদিও এই ধরনের হামলার লক্ষ্যবস্তু হিসেবে সামরিক স্থাপনার কথা বলা হয়, কিন্তু বারবার স্বাস্থ্যকর্মীদের ওপর এমন আঘাত আসায় প্রশ্ন উঠেছে বেসামরিক মানুষের নিরাপত্তা নিয়ে। ইরান এই ঘটনার কড়া প্রতিবাদ জানিয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে বা আইসিসিতে এই বিষয়ে তদন্তের দাবি তুলেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সবসময় দাবি করে আসছে যে তারা কেবল সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতেই হামলা চালায় এবং বেসামরিক ক্ষতিক্ষয় এড়ানোর চেষ্টা করে। তবে মাঠ পর্যায়ের রিপোর্টগুলোতে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র, যেখানে চিকিৎসকদের মতো ফ্রন্টলাইন হিরোরাও নিরাপদ নন। একজন চিকিৎসকের মৃত্যু মানে কেবল একজন ব্যক্তির বিদায় নয়, বরং শত শত মানুষের চিকিৎসা পাওয়ার সম্ভাবনা শেষ হয়ে যাওয়া। এই বিষয়টি নিয়ে আপনাদের কোনো বিশেষ মন্তব্য থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখুন। আমরা চাই প্রতিটি মানুষের জীবন রক্ষা পাক এবং যুদ্ধের ভয়াবহতা দ্রুত শেষ হোক। এই তথ্যগুলো বিশ্বের কাছে পৌঁছে দেওয়া আমাদের সবার দায়িত্ব, যাতে সাধারণ মানুষের ভোগান্তি কম হয়।